মানুষের লোভ আর ভালোবাসার টান এই দুয়ের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? যখন কোনো জড়বস্তু মানুষের প্রাণের চেয়েও প্রিয় হয়ে ওঠে, তখন কি সেই ভালোবাসার মধ্যে কোনো অভিশাপ লুকিয়ে থাকে? নমস্কার বন্ধুরা, হাস্য টক্সে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক হাড়হিম করা গল্প, মণিহারা। এক নির্জন পোড়োবাড়ি, গঙ্গার ঘাট আর এক অতৃপ্ত আত্মার গহনার প্রতি তীব্র টান। তো চলুন আলো নিভিয়ে হেডফোনটা কানে লাগিয়ে নিন। শুরু হচ্ছে আজকের গল্প। সেই জরাজীর্ণ বাঁধা ঘাটের ধারে আমার বোটটা লাগানো ছিল। তখন সূর্য ডুবে গেছে। বোটের ছাদের ওপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশের পটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর অজস্র রঙের ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় লেখায়, সোনার রং থেকে ইস্পাতের রঙে এক আভা থেকে আর এক আভায় মিলিয়ে আসছিল। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া জরাগ্রস্ত বিরাট এক অট্টালিকার সামনে অশ্বত্থ গাছের শেকড় ফাটা ঘাটের ওপরে ঝিঁঝি পোকার ডাকে ভরা সন্ধেবেলায় একলা বসে আমার শুকনো চোখের কোণ ভিজে ভিজে আসছিল। এমন সময় মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকি উঠে শুনলাম, কে যেন বলল, মশায়ের কোথা থেকে আসা হচ্ছে। তাকিয়ে দেখলাম ভদ্রলোকটি খাওয়া দাওয়ার অভাবে বেশ রোগা। ভাগ্যলক্ষ্মী যেন তাকে একদমই দেখেন না। বাংলাদেশের বেশিরভাগ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল মেরামত না করা চেহারা হয়, ইহারাও সেই রকম। ধুতির ওপরে একটা ময়লা তিলচিটে আসামের মটকার বোতাম খোলা চাপকান পড়া, যেন এইমাত্র কাজের জায়গা থেকে ফিরছেন। এবং যে সময় ওনার একটু জলখাবার খাওয়া উচিত ছিল, সেই হতভাগ্য নদীর তীরে কেবল সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির পাশে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। উনি জিজ্ঞেস করলেন, কি করা হয়? আমি বললাম, ব্যবসা করি। উনি আবার জিজ্ঞেস করলেন, কিসের ব্যবসা? আমি উত্তর দিলাম, হরিতকি, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। উনি জিজ্ঞেস করলেন, কি নাম? একটু থেমে একটা নাম বললাম, কিন্তু সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল মিটল না, আবার প্রশ্ন হল, এখানে কি করতে আসা? আমি বললাম, বায়ু পরিবর্তন বা হাওয়া বদলাতে এসেছি। লোকটা একটু অবাক হয়ে বলল, মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে সঙ্গে রোজ গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কোনো ফল পাইনি। আমি বললাম, কথা মানতেই হবে, রাঁচি থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। উনি বললেন, আজ্ঞে হ্যাঁ, যথেষ্ট। এখানে কোথায় বাসা নেবেন? আমি ঘাটের উপরকার ভাঙা বাড়িটা দেখিয়ে বললাম, ওই বাড়িতে। মনে হলো লোকটির মনে সন্দেহ হলো আমি হয়তো এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ নিয়ে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ 15 বছর আগে এই অভিশপ্তগ্রস্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন। লোকটা এখানকার স্কুল মাস্টার। তার খিদে আর রোগে শুকিয়ে যাওয়া মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ গর্তের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বল হয়ে জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের লেখা প্রাচীন নাবিক বা এনশিয়েন্ট ম্যারিনারের কথা আমার মনে পড়ল। স্কুলমাস্টার বলতে শুরু করলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। ফণীভূষণ সাহা তার পৈতৃক ব্যবসা আর জমিদারির কিছুটা অংশ পেয়ে এই গ্রামে বাস করতেন। সেই সময় ওনার মতো বড়লোক আর শৌখিন লোক আর এই অঞ্চলে কেউ ছিল না। ওনার স্ত্রী ছিলেন মণিমালিকা। বয়স যখন কম ছিল তখন তিনি ফল পাড়তে, দোল দুলতে আর পুতুল খেলতে ভালোবাসতেন। কিন্তু এখন 24 বছর বয়সে তিনি আর সেসব কিছুই ভালোবাসেন না, কেবল গহনা ভালোবাসেন। স্বামী বেচারাও তার স্ত্রীর এই দুর্বলতাটুকু বুঝতেন। ফণীভূষণ ভালোবাসা দিয়ে ভালোবাসার সাড়া না পেয়ে সোনা দিয়ে সেই সাড়া পেতে চাইতেন। তিনি যখনই ব্যবসার কাজে কলকাতায় যেতেন, ফিরে আসার সময় স্ত্রীর জন্য কোনো না কোনো নতুন গহনা আনতেই আনতেন। মণি সে গহনা পরতেন, কিন্তু তার মনে ওই গহনার প্রতি যতটা টান ছিল, স্বামীর প্রতি ততটা ছিল কিনা সন্দেহ। মণিমালিকা যে খুব ঝগড়াটে বা কটু কথা বলতেন তা নয়, তিনি ছিলেন খুব শান্ত আর গম্ভীর। কিন্তু তিনি সব সময় সবকিছু আগলে রাখতেন। ওনার শাড়ির আঁচলের খুঁটে চাবির গোছা সবসময় বাঁধা থাকত। শোবার ঘরের এক কোণে একটা মস্ত বড় লোহার সন্দুক ছিল। সেই সন্দুকের ভেতনেই তার জীবনের সব ধনরত্ন লুকিয়েছিল। স্বামী ফণীভূষণ তাকে আদর করে বলতেন, ওগো, তোমার এই গহনার বাক্সটা তো আমারই দেওয়া, তবু এটাকে এত আগলে রাখো কেন, যেন মনে হয় আমি বা অন্য কেউ এটা চুরি করে নেব। মণি কোনো উত্তর দিতেন না, শুধু একটু হাসতেন। সেই হাসির মধ্যে কি যেন একটা রহস্য ছিল।
আসলে মণিমালিকার মনে একটা অদ্ভুত ভয় কাজ করত। তার মনে হতো পৃথিবী শুদ্ধ সবাই বোধহয় তার ওই গহনার দিকে তাকিয়ে আছে। এমনকি নিজের স্বামীকেও তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারতেন না ওই গহনার ব্যাপারে। দিন কাটছিল। হঠাৎ একদিন ফণিভূষণের ব্যবসায় বিরাট মন্দা দেখা দিল। পাওনাদাররা টাকা চাইতে শুরু করল। বাজারে দেনা বেড়ে গেল। ফণিভূষণ চিন্তায় পড়ে গেলেন। উপায় না দেখে তিনি স্ত্রীর কাছে এসে বললেন, মণি, আমার ব্যবসার অবস্থা খুব খারাপ। যদি তোমার গহনাগুলো কিছুদিনের জন্য আমাকে দাও, তাহলে আমি সেগুলো ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকা তুলতে পারি। বিপদ কেটে গেলেই আবার সব ছাড়িয়ে আনে দেব। এই কথা শুনে মণিমালিকার মুখ শক্ত হয়ে গেল। তিনি স্পষ্ট বলে দিলেন, না, তা হতে পারে না। আমি আমার গহনা দেব না। ফণিভূষণ অবাক হয়ে বললেন, কিন্তু মণি, এ তো তোমারই ভালোর জন্য। ব্যবসা না বাঁচলে আমরা খাবো কি? মণিমালিকা শান্ত অথচ কঠোর গলায় বললেন, সে আমি জানি না, কিন্তু আমি আমার গায়েও সব হাত দিতে দেব না। গহনা গেলে আর ফেরে না। স্বামীর এত বড় বিপদ, তবুও মণিমালিকার মন গলল না। ফণিভূষণ দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে তার স্ত্রী তাকে এতটা অবিশ্বাস করেন, বা স্বামীর বিপদের চেয়ে গহনা তার কাছে বেশি আপন। এর কিছুদিন পরই এক অমাবস্যার রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। ফণিভূষণ ব্যবসার কাজে বাইরে গেছিলেন। বাড়ি ফিরে এসে দেখলেন ঘর অন্ধকার, আর সেই লোহার সন্দুকটা হাঁ করে খোলা পড়ে আছে। ফণিভূষণ দেখলেন সন্দুক একদম খালি। গহনা তো নেই, তার সঙ্গে মণিমালিকাও নেই। খোঁজ নিয়ে জানা গেল মণিমালিকা তার বাপের বাড়ি যাবার নাম করে মামাতো ভাই মধুসূদনের সঙ্গে নৌকোয় করে রওনা দিয়েছিলেন। সঙ্গে নিয়ে গেছিলেন তার প্রাণের চেয়েও প্রিয় সেই গহনার বাক্স। ফণিভূষণ পাগলের মতো স্ত্রীকে খুঁজতে লাগলেন, কিন্তু না বাপের বাড়ি না অন্য কোথাও। মণিমালিকার কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ জানালো সম্ভবত গহনার লোভে মাঝ নদীতে মাঝি মাল্লারা বা সেই মামাতো ভাই মধুসূদনই মণিমালিকাকে হত্যা করে সব লুট করে পালিয়ে গেছে। ফণিভূষণ সে কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি সেই বড় শূন্য বাড়িতে একলা পড়ে রইলেন আর মনে বিশ্বাস করে বসে রইলেন যে মণি একদিন ঠিক ফিরে আসবে, গহনার টানে হলেও ফিরে আসবে। এরপর এলো সেই ভয়ঙ্কর রাত। বর্ষাকাল, বাইরে তুমুল ঝড় বৃষ্টি, নদীর জল ফুলে ফেপে উঠেছে। ফণিভূষণ তার শোবার ঘরে বিছানায় শুয়ে আছেন, কিন্তু চোখে ঘুম নেই। জানালাগুলো বাতাসে খড়খড় করছে। হঠাৎ ঠিক মাঝরাতে ফণিভূষণ শুনতে পেলেন এক অদ্ভুত শব্দ। শব্দটা নদীর ঘাট থেকে উঠে আসছে। প্রথমে মনে হলো ভ্রম, কিন্তু না, স্পষ্ট শব্দ। ভিজে পায়ে কেউ একজন ঘাট থেকে উঠে আসছে, আর তার সঙ্গে বাজছে গহনার শব্দ, ছম ছম ছম। ফণিভূষণের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই আওয়াজ তো তার খুব চেনা। মণি যখন গহনা পরে হাঁটত, ঠিক এই রকম শব্দ হতো। শব্দটা ক্রমশ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে, ছম ছম ছম। ফণিভূষণ মশারির ভেতর থেকে একদৃষ্টে দরজার দিকে তাকিয়ে রইলেন। তার শরীর ভয়ে অবশ হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। শব্দটা এসে থামল ঠিক শোবার ঘরের দরজার সামনে। তারপর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। ফণিভূষণ দেখলেন দরজার উপারে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। তার গায়ে কোনো মাংস নেই, শুধু হাড়, কিন্তু সেই হাড়ের ওপর পরানো আছে একগাধা সোনার হীরের গহনা। শাড়ি নেই, চামড়া নেই, চোখ নেই, শুধু জল জল করছে গহনাগুলো। আর কঙ্কালের কোটরে জ্বলছে প্রতিহিংসার আগুন। সেই কঙ্কালটা হাত বাড়িয়ে ফণিভূষণের দিকে এগিয়ে এলো, যেন ইশারায় বলছে, আমার গহনা আমি ছাড়িনি, মৃত্যুও আমাকে আলাদা করতে পারেনি। ফণিভূষণ আর সহ্য করতে পারলেন না। ভয়ে চিৎকার করে তিনি জ্ঞান হারালেন। গল্প থামিয়ে স্কুলমাস্টার মশাই চুপ করলেন। হঠাৎ আমি দেখলাম ঘরের বাতিটা দপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে জিজ্ঞেস করলাম, তারপর ফণিভূষণের কি হলো, আর আপনিই বা এসব জানলেন কি করে? অন্ধকার থেকে স্কুলমাস্টারের গলা ভেসে এলো, আমি সেই ফণিভূষণ। আমি চমকে উঠে দেশলাই জ্বালালাম। কাঠিটা জ্বলে উঠলেই দেখলাম ঘরে কেউ নেই। আমি একা বসে আছি সেই পোড়ো বাড়ির অন্ধকারে। স্কুলমাস্টার বা ফণিভূষণ কেউ সেখানে ছিল না, হয়তো কোনোদিনই ছিল না। শুধু নদীর দিক থেকে ভেসে আসছিল এক অদ্ভুত গহনার শব্দ, ছম ছম ছম।